প্রথমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন হুতি বাহিনী চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বিমান হামলায় এবার ইসমাইল হানিয়ার বোন সহ 10 জন নিহত। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে বললেন ব্লিংকেন। আরও জানিয়ে দিব হামাস নেতারা কাতার থেকে ইরাক যাচ্ছেন। এরপর জানিয়ে দিব পশ্চিমাদের বিরুদ্ধে ইরানি সাফল্যের রহস্য। আরও থাকছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিহত 5। এবং সর্বশেষ জানিয়ে দিব পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনায় আপত্তি জানিয়ে মোদীকে মমতার চিঠি। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলি বিমান হামলায় এবার ইসমাইল হানিয়ার বোন নিহত। গাজা সিটির সাতি ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার এক বোন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হিব্রু গণমাধ্যমের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যমে দাবি করেছে হামলায় আরও 13 জন নিহত হয়েছেন। গত এপ্রিলে হানিয়ার 3 ছেলেকে হত্যা করে ইসরায়েল। হামাসের ভাষ্যমতে তার 4 নাতি নাতনিও, 3 মেয়ে ও 1 ছেলে নিহত হয়। ওই সময় কাতার ভিত্তিক এই রাজনৈতিক নেতা আল জাজিরাকে বলেছেন, তাদেরকে শাহাদতের সম্মান দেওয়ার জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। এবছরের শুরুর দিকে ইসরায়েলি পুলিশ হানিয়ার এক বোনকে গ্রেপ্তার করে, যিনি তেল সেবায় বসবাসরত ইসরায়েলি নাগরিক। হামাস নেতার 3 বোন দক্ষিণাঞ্চলীয় শহরটিতে বাস করেন এবং আরব ইসরায়েলিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই বছরের শেষের দিকে হানিয়া ইসরায়েলকে অনুরোধ করেন তার বোনদের গাজায় তার ছেলের বিয়েতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হোক, কিন্তু ইসরায়েল সেটা প্রত্যাখ্যান করে। আজকে হামলায় হানিয়ার কোন বোন নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে বললেন ব্লিংকেন। লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গতকাল সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠককালে ব্লিংকেন এ আহ্বান জানিয়েছেন। গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই বৈঠকে আলোচনা করেন গ্যালান্ট ব্লিংকেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি বলেছেন, ইসরায়েলে অস্ত্র সরবরাহ যুক্তরাষ্ট্র দেরি করেছে। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে অস্বস্তির প্রেক্ষাপটে ওয়াশিংটন সফরে যান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ট। তার এ সফরের উদ্দেশ্য হল সম্পর্কে অস্বস্তি দূর করা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ব্লিংকেন ও গ্রান্টের মধ্যে 2 ঘণ্টাব্যাপী বৈঠক হয়। গাজায় থাকা সব জিম্মির মুক্তি নিশ্চিত করা সহ ফিলিস্তিনি জনগণের ভোগান্তি লাঘবে একটি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ কূটনীতি নিয়ে বৈঠকে আলোচনা করেন ব্লিংকেন। ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সম্প্রতি পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে উত্তেজনা যাতে আর না বাড়ে সেজন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র। হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করার সমঝোতায় যুক্তরাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিআইএর প্রধান উইলিয়াম বার্নস। ওয়াশিংটন সফরকালে তার সঙ্গেও সাক্ষাৎ করেন গ্যালান্ট। সিআইএ প্রধানের সঙ্গে বৈঠক শুরুর আগে গ্যালান্ট বলেন, তিনি জোর দিয়ে বলতে চান, জিম্মিদের ঘরে ফেরানোর ইসরায়েলের প্রধান অঙ্গীকার। তাদের ফিরিয়ে আনতে সম্ভাব্য সব প্রচেষ্টা অব্যাহত রাখবেন তারা। হামাস নেতারা কাতার থেকে ইরাক যাচ্ছেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী নেতারা কাতার থেকে ইরাক চলে যাচ্ছেন বলে খবরে প্রকাশ করা হয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাব মেনে না নেওয়ার তাদেরকে কাতার ছাড়তে হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। দি ন্যাশনাল পত্রিকার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি সরকার গত মাসে হামাস নেতাদের গ্রহণ করার বিষয়টি অনুমোদন করেছে। সেখানে হামাস নেতাদের সুরক্ষা এবং অন্যান্য সুবিধা প্রদানের দায়িত্ব ইরান নেবে বলে এক ইরাকি এমপি জানিয়েছেন। তবে হামাস এমন দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের কাতার থেকে ইরাকে যাওয়া নিয়ে প্রকাশিত খবরে কোনো সত্যতা নেই। দি ন্যাশনালে প্রকাশিত খবরে বলা হয়, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং ইরাকি ও ইরানি সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই ব্যবস্থা গ্রহণ করা হয়। ইরানের সাথে ঘনিষ্ঠ ওই ইরাকি এমপি আরও দাবি করেন, হামাস নেতাদের বাগদাদে চলে আসা নিয়ে ইরাকি রাজনৈতিক গ্রুপগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য হয়নি। অনেকে মনে করছে এর ফলে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে দূরত্ব আরো বাড়বে, কিন্তু এই মতানৈক্য সত্ত্বেও ইরাক সরকার হামাস নেতাদের বাগদাদে থাকতে দিতে রাজি হয়েছে। তবে ইরাকি সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে কবে নাগাদ হামাস নেতারা
নেতারা বাগদাদে যাবে তা এখনও চূড়ান্ত হয়নি। হামাস সম্প্রতি বাগদাদে একটি রাজনৈতিক অফিস খুলেছে। এই অফিসের দায়িত্বে রয়েছেন সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আল হাফি। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে হামাস নেতারা বাগদাদ চলে যেতে পারেন বলে খবরটি প্রকাশিত হলো। যুদ্ধবিরতি প্রশ্নে অগ্রগতি না হওয়ার জন্য হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। তবে হামাস বলছে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় তা হচ্ছে না। যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হলে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে কাতার থেকে হামাস নেতাদের বহিষ্কার করার হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গেছে। পশ্চিমাদের বিরুদ্ধে ইরানি সাফল্যের রহস্য। চলতি দশক থেকে বিশ্ব রাজনীতিতে হু হু করে বাড়ছে ইরানের প্রভাব। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন আরব মিত্রদের চাপেও নিজের ধারাবাহিক সফলতা অব্যাহত রেখেছে তেহরান। বলা হচ্ছে শীঘ্রই ভূরাজনীতিতে অন্যতম পরাশক্তির হয়ে উঠবে শিয়া সংখ্যাগরিষ্ঠ এই দেশটি। দেশটির যেমন রয়েছে সামরিক সফলতার ঐতিহ্য, তেমনি রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য। সম্প্রতি ভূরাজনীতি ইরানের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে উঠে এসেছে ইরানি জাতির সাফল্যের রহস্য নিয়ে নানা কথা। জেনে নেওয়া যাক কি সেই রহস্য। ইরানি সংবাদ মাধ্যম পাস টুডের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামী বিপ্লবের পরবর্তী ঘটনাগুলো দেশটির প্রতিরোধ ও বিজয় অর্জনের অন্যতম দৃষ্টান্ত। মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআনের সূরা ফুসসিলাতের হামিম আস সাজাত 30 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনি জানান, ইরানের আল্লাহর প্রতি তাদের দেওয়া শপথে অবিচল। বলা হয়, ইরানের উপর ইরাকের সাদ্দাম হোসেনের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানিদের প্রতিরোধ এবং বিজয়ের অনন্য সাফল্য অর্জন এবং অন্যতম দৃষ্টান্ত। বর্তমানেও ইরান তার দৃঢ়তা ও অবিচলতা বজায় রেখেছে এবং এর ফলে বিজয় অর্জন করেছে। বর্তমানে ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের যেসব চাপ দেখা যায় তার বিরুদ্ধে ইরানিরা আল্লাহর দেয়া বিধানের উপর ভরসা করেন। দেশটির জনগণ নিজেদের বৈধ অধিকার আদায় এবং বিদেশিদের হস্তক্ষেপ বন্ধ করার উপর অবিচল রয়েছে। পাস টুডের প্রতিবেদনে বলা হয়, ইরানি জাতির এই দৃঢ়তার কারণে মার্কিন পরাশক্তি সুলভ দাপট বিলুপ্ত হয়েছে এবং ইরান হয়ে উঠেছে নির্ভীক ও সাহসী। আর এই দৃঢ়তা ও অবিচলতার কারণেই মহান আল্লাহ দেশটির উপর বরকত ও রহমত নাজিল করেছেন। ফলে ইরানি যুবকদের হৃদয়ে শত্রুর প্রতি কোনো ভয় নেই। মুসলিম ধর্মগ্রন্থ কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর পথে অবিচল থাকে শক্তিমান, আল্লাহ তাদের ভয় ও দুঃখ দূর করে তাদেরকে সাফল্য দান করেন। আর এটাই হচ্ছে আল্লাহর পথ। আল্লাহর পথে চলার অর্থ মানে এই নয় যে কেবল ঘরের এক কোণে বসে ইবাদত করা। আল্লাহর পথ মানে মানুষকে সৌভাগ্যের দিকে এগিয়ে নেয়া। ইরানি জাতি এই পথই বেছে নিয়েছে। বলা হয়, ইরানি জাতি ন্যায়ের পথে দৃঢ় থেকে খোদাই, দাসত্ব, সাম্য, ভ্রাতৃত্ব, নৈতিকতার উপর অনড় রয়েছেন। আর এজন্য তারা স্বাভাবিকভাবে আল্লাহ পক্ষ থেকে প্রতিদান লাভ করবে। পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের শহীদ পরিবার নিজ সন্তানদের শাহাদতের কারণে আনন্দিত প্রফুল্ল হয়ে থাকে। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 5। ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর পোকরভস্কি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। এছাড়া ওই ঘটনায় 4 শিশুসহ আহত মোট 41 জন আহত হয়েছেন বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। মঙ্গলবার গণমাধ্যমটি জানিয়েছে, রাশিয়ার ওই হামলাকে বেসামরিকদের উপর সবচেয়ে বড় হামলা আখ্যা দিয়েছে ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ভাদিম ভিলাশকিন। এক টেলিগ্রাম বার্তায় আঞ্চলিক গভর্নর বলেছেন, এটি সম্প্রতি বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলায় যথাক্রমে 9, 11, 13 বছর বয়সী 3 মেয়ে শিশু এবং 12 বছর বয়সী এক ছেলে শিশু গুরুতর আহত হয়েছেন বলে তথ্য দিয়েছেন ওই গভর্নর। এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে তার রাত্রিকালীন টেলিভিশন বক্তৃতায় জেলেনস্কি বলেছেন, ইউক্রেন অবশ্যই ন্যায্যভাবে এই হামলার জবাব দেবে। আল জাজিরা খবরে বলা হয়েছে, হামলার একজন প্রত্যক্ষদর্শী পেট্রো রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় তিনি তার সন্তান এবং নাতিকে হারিয়েছেন। তিনি গাড়ি চালানো অবস্থায় এই হামলার শিকার হন। গাড়িতে তার ছেলে অবস্থান করছিলেন। পরে হামলা হলে পেট্রোল ছেলে নিহত হন এবং ওই গাড়িতে থাকা তার নাতি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। রক্তমাখা গাড়ির আসন দেখিয়ে কাঁদতে কাঁদতে নিজের ছেলে এবং নাতি হারানোর বর্ণনা দিয়েছেন পেট্রো। রাশিয়ার এই হামলার আরও 6টি গাড়ি এবং কমপক্ষে 16টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ভাদিম ভিলাশকিন। টেলিগ্রামের বার্তায় ওই গভর্নর বলেছেন, রাশিয়ার সেনারা পোকরভস্ক শহর দুটি ইস্কান্দার এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় আক্রান্ত স্থানটি মূল যুদ্ধক্ষেত্র থেকে অন্তত 24 কিলোমিটার ভিতরে, যেখানে বেসামরিকদের বসবাস রয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, রাশিয়া মাত্র আধা ঘন্টা ব্যবধানে ওই হামলা চালায়।
পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনায় আপত্তি জানিয়ে মোদীকে মমতার চিঠি। প্রতিবেদন মতে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি সফর করেছেন। সেই সফর উভয় দেশের মধ্যে গঙ্গা ও তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। এরপর গত শনিবার নয়াদিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 1996 সালের গঙ্গার পানি বন্টন চুক্তিটি নবায়নের আলোচনা শুরুর জন্য একটি যৌথ কারিগরি কমিটি গঠনের ব্যাপারে সম্মত হন দুই দেশের সরকার প্রধান। ফারাক্কা চুক্তি আলোচনা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এ সংক্রান্ত চুক্তি নবায়নের সিদ্ধান্তকে পশ্চিমবঙ্গ বিক্রি করার পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই চুক্তি বাস্তবায়ন সহজ হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরপর এ বিষয়ে আপত্তি জানিয়ে মোদীকে চিঠিও লিখলেন মমতা। তিনি বলেছেন, আমি বুঝতে পারছি যে ভারত বাংলাদেশের ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, যার মেয়াদ 2026 সালে শেষ হবে। বাংলাদেশ ও ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের জনগণের উপর এর বিশাল প্রভাব রয়েছে। বাংলার জনগণ এ ধরনের চুক্তিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পানি খুবই মূল্যবান এবং মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি সংবেদনশীল ইস্যুতে আপোষ করতে পারি না যা জনগণের উপর মারাত্মক ও বিরূপ প্রভাব ফেলবে। এর আগে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আলাদা এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় আলোচনায় এমন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে যা পশ্চিমবঙ্গকে গভীরভাবে প্রভাবিত করবে। এসব বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মতামত নেওয়া হয়নি বলে বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হচ্ছে, মমতার ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ ফারাক্কা চুক্তি, যা নিয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। 2026 সালে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে এবং শেখ হাসিনার সফরে উভয় দেশই ফারাক্কা চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ ফারাক্কা বাঁধ, যা দিয়ে গঙ্গার পানি বাংলাদেশে প্রবাহিত হয় এবং হুগলি নদী দিয়ে পানি সরানো নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। গঙ্গার পানি কলকাতা বন্দরের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ এবং কলকাতা সহ হুগলি ভাগীরথী নদীর তীরে শহরে বসতিগুলোর পানির চাহিদা পূরণ করেন। ভারতের এই গঙ্গা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশের প্রবেশ করে নাম হয়েছে পদ্মা। এরপর এটি রাজশাহী, কুষ্টিয়া, ফরিদপুর, চাঁদপুর হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। বাংলাদেশের উভয় ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় প্রাণ প্রাকৃতির জন্য এই নদীর পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে ভারতের জলপাইগুড়ি এলাকা দিয়ে লালমনিরহাট হয়ে বাংলাদেশে প্রবেশ করা তিস্তা নদী রংপুর অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিস্তার পানি ইস্যুতে চুক্তি এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে একটি কারিগরি দল পাঠানোর সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষুব্ধ করেছে। তিস্তার পানি বন্টন নিয়ে পশ্চিমবঙ্গের মমতা সরকার আগে থেকেই উদ্বেগ জানিয়ে আসছে। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠিত হলে ভারতের সঙ্গে বৈদেশিক সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি হয়। সে বছর 12 ডিসেম্বর উভয় দেশের নেতারা নয়াদিল্লিতে 30 বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছেন।